হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু কনসেপ্ট সেশন। আমি সুপর্ণাদি। তো আজকে আমরা সেক্সুয়াল রিপ্রোডাকশন ইন ফ্লাওয়ারিং প্ল্যান্টস এর লেকচার নাম্বার 3 অর্থাৎ সপুষ্পক উদ্ভিদের যৌন জননে আমরা লেকচার নাম্বার 3 পড়ব। তো আগের লেকচারে আমরা ডেভেলপমেন্ট অফ গ্যামেটোফাইট, ফিমেল গ্যামেটোফাইট অ্যান্ড মেল গ্যামেটোফাইট সম্পর্কে পড়েছিলাম, অর্থাৎ পুংলিঙ্গধর এবং স্ত্রীলিঙ্গধর উদ্ভিদের পরিস্ফুরণ। আজকের লেকচারটা খুব ইম্পর্টেন্ট কিছু টপিকস রয়েছে, সেগুলো আজকে আমরা কভার করব। তো চলো আজকের লেকচারটা শুরু করা যাক। সো আজকের লেকচারে আমরা পড়ব পোলেন পিস্টল ইন্টারঅ্যাকশন, অর্থাৎ পরাগরেণু এবং গর্ভপত্রের যে মিথস্ক্রিয়া রয়েছে, পোলেনের সঙ্গে যে পিস্টলের যে ইন্টারঅ্যাক্ট হচ্ছে তাকেই আমরা বলছি পোলেন পিস্টল ইন্টারঅ্যাকশন। এবং সেকেন্ড আমরা পড়ব সপুষ্পক উদ্ভিদের নিষেক এবং নিষেক প্রক্রিয়া এবং দ্বিনিষেক অর্থাৎ ডাবল ফার্টিলাইজেশন আমরা আজকে এই লেকচারে কভার করব। তো আজকের লেকচারটা তোমরা মন দিয়ে দেখবে। দেখো, প্রথমে আজকের টপিক হচ্ছে পরাগরেণু, গর্ভপত্র, মিথস্ক্রিয়া। সো প্রথমে কি হয় দেখো, আমরা তো জানি যে কি হচ্ছে, যে প্রথমে আমরা থিওরিটা পড়ে নিই, তারপরে দেন আমরা পিকচারের মাধ্যমে জিনিসটা বোঝার চেষ্টা করব। প্রথমে দেখো যে কি বলেছে, যে একটি প্রজাতির কোনো ফুলে, মানে একই প্রজাতির কোনো ফুলে কি হচ্ছে, পরাগরেণু ওই ফুলের গর্ভমুণ্ডের এসে যখন পড়ে তখন কি হয়, পরাগরেণুর অঙ্কুরোদ্গম ঘটে এবং পরাগনালিকার সৃষ্টি হয়। সব ফুলের পরাগরেণুতে কিন্তু অঙ্কুরোদ্গম হয় না, কারণ সব ফুলের পরাগরেণু থেকে সেই যে, তাহলে পরাগ নালী সৃষ্টির জন্য আমাদের কি লাগবে, যে সেই জাতীয় উদ্ভিদের ফুলের পরাগরেণু লাগবে। কিন্তু অন্য উদ্ভিদের ফুলের পরাগরেণু হলে আবার কি হবে, যে পরাগ নালিকার সৃষ্টি হবে না বা পরাগরেণুর অঙ্কুরোদ্গম ঘটবে না। সেকেন্ড দেখো, পরাগরেণুর মধ্যে এই পরিবর্তনগুলির জন্য কি হচ্ছে, পরাগরেণুর সাথে গর্ভমুণ্ডে উপস্থিত কয়েকটা রাসায়নিক যৌগ, বিশেষ করে আমরা জানি যে কিছু যে কমপ্লেক্স রয়েছে, যেমন হচ্ছে প্রোটিনের সঙ্গে কি হয়, আন্তঃক্রিয়ার ফলে ঘটে থাকে। বিভিন্ন ধরনের যে পরাগরেণুর মধ্যে অর্থাৎ পোলেনের মধ্যে কিছু যে চেঞ্জেস দেখা যায়, সেগুলো আমরা দেখতে পাবো যে সেগুলো কিছু কেমিক্যাল কমপ্লেক্সের সঙ্গে আন্তঃক্রিয়ার ফলে হতে থাকে। নেক্সট দেখো কি হচ্ছে, যখন এই রিয়াকশনের পরে কি হচ্ছে, যে গর্ভদণ্ডের মধ্য দিয়ে কি হচ্ছে, তখন পরাগনালীর বৃদ্ধি এবং স্ত্রী স্তবকের এই অংশটির বিশেষ কয়েকটি রাসায়নিক বস্তু দ্বারা নিয়ন্ত্রিত হতে থাকে। তাকে আমরা কি বলছি, তাহলে এই যে পরাগ রেণুর সঙ্গে কি হচ্ছে, গর্ভপত্রের যে আন্তঃক্রিয়া, যার ফলে কি হচ্ছে, পরাগরেণু থেকে পরাগরেণুর গর্ভমুণ্ড থেকে ডিম্বকে পৌঁছায়, তাকে আমরা কি বলছি, পরাগরেণুর গর্ভপত্র মিথস্ক্রিয়া। মানে হচ্ছে প্রথমে কি হচ্ছে, যে পরাগরেণু সৃষ্টি হয়, মানে পরাগনালিকার সৃষ্টি হলো, তারপরে সেটা কি হচ্ছে, গর্ভমুণ্ডে উপস্থিত কিছু যে রাসায়নিক কমপ্লেক্স রয়েছে তার সঙ্গে বিক্রিয়া হচ্ছে, তার ফলে কি হচ্ছে, পরাগনালীর বৃদ্ধি হচ্ছে। এবং তারপরে এই যে আন্তঃক্রিয়া কে আমরা বলছি পরাগরেণু গর্ভপত্রের এই আন্তঃক্রিয়াকে আমরা কি বলছি, পরাগরেণু গর্ভপত্র মিথস্ক্রিয়া বা পোলেন পিস্টল ইন্টারঅ্যাকশন। এবারে এটা কিরকম হচ্ছে, যে দেখো, ধরো কোনো একটা ফুলের, এটা হচ্ছে দুটো আলাদা আলাদা দুটো উদ্ভিদ, কিন্তু একই প্রজাতির হচ্ছে দুটো উদ্ভিদ। তো সেই উদ্ভিদের কি হচ্ছে, এটা হলো একটা পোলেন গ্রেণু অর্থাৎ পরাগরেণু, কি হলো, যে আর একটা ফুলের গর্ভমুণ্ডে এসে প্রতিস্থাপিত হলো। তো শুধুমাত্র কি হচ্ছে, কিছু যে কম্পেটেবল অর্থাৎ সুসংগত যে পরাগরেণু রয়েছে সেগুলোই শুধুমাত্র কি হয়, অঙ্কুরিত হয়। এরপরে ধরো অন্য কোনো প্রজাতির, অন্য কোনো ডিফারেন্ট পিসিসের যদি ফুলের কি হচ্ছে, পরাগরেণু যখন এই ফুলের গর্ভমুণ্ডে এসে পড়বে তখন কি হচ্ছে, পরাগযোগ নাও হতে পারে। তো শুধুমাত্র কি হবে, একই প্রজাতির উদ্ভিদের পরাগরেণু এসে পড়লেই কি হচ্ছে, পরাগযোগ সম্ভব হচ্ছে। তো তারপরে কি হচ্ছে, পরাগরেণু
যখন এসে পড়লো গর্ভমুণ্ডে, তখন কি হচ্ছে সেখান থেকে কি হয় যে আস্তে আস্তে করে পরাগ নালিকার সৃষ্টি হতে থাকে। নেক্সট দেখো এর পদ্ধতিতে কি বলেছে যে পরাগরেণু ও গর্ভপত্রের এই মিথস্ক্রিয়া পদ্ধতিটি কি হচ্ছে দুটি পর্যায় হতে থাকে এদের। প্রথমে দেখো কি হচ্ছে, পরাগরেণু যখন এসে যখন গর্ভমুণ্ডে প্রতিস্থাপিত হচ্ছে, তখন কি হয় যে পরাগরেণুর একটা অঙ্কুরোদ্গম অর্থাৎ জার্মিনেশন তো পোলেনের জার্মিনেশন কিভাবে হচ্ছে যে যখন কি হচ্ছে গর্ভমুণ্ডে পরাগরেণু এসে স্থানান্তরিত হয়, তখন কি হচ্ছে গর্ভমুণ্ড থেকে নিঃসৃত কিছু রস বা মোমযুক্ত আবরণে এগুলো আবদ্ধ হতে থাকে। তাহলে গর্ভমুণ্ডের ওপরে আমরা দেখতে পাবো যে কিছু মোমযুক্ত আবরণ দেখা যায়। এরপরে কি হচ্ছে দেখো, পরাগরেণুর যে বহিঃস্থক আমরা তো জানি যে এক ধরনের প্রোটিন পাওয়া যায়, সেই প্রোটিন কি হচ্ছে গর্ভমুণ্ড থেকে প্রোটিন, পলিস্যাকারাইড এবং বিভিন্ন ধরনের লিপিড গুলো নির্গত হতে থাকে। তো এগুলো কি হচ্ছে যারা কি করে না পরাগরেণুর যে কোষপ্রাচীর অর্থাৎ সেল ওয়াল আছে সেগুলোকে কি করে তার সঙ্গে আন্তঃক্রিয়ার দ্বারা এগুলোকে আবদ্ধ করে রাখে। এরপরে দেখো যে তো কি হচ্ছে যে কিছু দেখো গর্ভমুণ্ডের ওপরে কোনো ফুলের গর্ভমুণ্ডের ওপরে শুধুমাত্র যে একই প্রজাতির ফুলের পরাগরেণু এসে তা পড়ে না, কিছু অক্ষম পরাগরেণু বা নিষ্ক্রিয় পরাগরেণুগুলো যখন গর্ভমুণ্ডে এসে পড়ে তখন কি হয় যে সেগুলোকে রিজেক্ট, গর্ভমুণ্ড সেগুলোকে বলা যায় যে রিজেক্ট করে দেয়, অর্থাৎ সেগুলো কি করে না নিষেকে অংশগ্রহণ করতে পারে না। এর ফলে কি হচ্ছে গর্ভমুণ্ডের ওপরে দেখো কিছু শর্করা, কার্বোহাইড্রেট বা বায়বীয় কিছু আর্দ্রতা উপযুক্ত এগুলো কি হলে যখন যখন একটা ভালো পরিবেশ যখন পায় তখন কি হচ্ছে তখন পরাগরেণুর অঙ্কুরোদ্গম বা জার্মিনেশন ঘটে। তো এর ফলে কি হয় যে পরাগরেণু গর্ভমুণ্ডের কিছু জলীয় অংশ শোষণ করে কি হচ্ছে পরাগ নালী সৃষ্টি করতে থাকে। তাহলে পরাগরেণুর অঙ্কুরোদ্গমে কি হচ্ছে যখন গর্ভমুণ্ডে পরাগরেণু যখন গর্ভমুণ্ডে এসে পড়ে তখন কি হচ্ছে কিছু গর্ভমুণ্ডে থাকা কিছু নিঃসৃত রস বা মোমযুক্ত আবরণ থাকে, সেগুলোতে কি হয় পরাগরেণু আবদ্ধ হতে থাকে। কিছু প্রোটিনস থাকে যেগুলো কি হচ্ছে গর্ভমুণ্ড থেকে কি হচ্ছে কিছু প্রোটিনস, পলিস্যাকারাইড, লিপিড নির্গত হতে থাকে, তার ফলে কি হয় পরাগরেণু কোষ প্রাচীরের সঙ্গে আন্তঃক্রিয়া এদেরকে আবদ্ধ করে রেখে দেয়। তো তারপরে কি হলো যে কিছু অক্ষম পরাগরেণু যেগুলো ফার্টিলাইজেশন করতে পারে না, আর এরপরে কি হচ্ছে যেই যেই পরাগরেণুগুলো ফার্টিলাইজেশনের জন্য উপযুক্ত, তো সেগুলো যখন একটা ভালো টেম্পারেচার বা আর্দ্রতা, শর্করা এই সমস্ত কিছু যখন পাচ্ছে তখন কি হচ্ছে সেগুলোকে অঙ্কুরোদ্গম বা জার্মিনেশন হতে সাহায্য করছে। তো এর ফলে কি হচ্ছে পরাগনালিকার সৃষ্টি হচ্ছে। তো দেখো এখানে কি হয় যখন পরাগরেণু যখন পরাগনালিকা যখন সৃষ্টি হতে থাকে তখন আমরা এখানে দুটো কোষ যেটা আমরা পড়েছিলাম মাইক্রোগ্যামেটে গ্যামেটোজেনেসিস অর্থাৎ পুলিঙ্গধর উদ্ভিদ যখন সৃষ্টি হয়েছিল তখন আমরা এটা পড়েছিলাম। তখন কি হচ্ছিল যে হ্যাপ্লয়েড যখন নিউক্লিয়াসটি কি বিভাজিত হয়ে একটা দেহকোষ বা নালিকা কোষ যাকে আমরা বলছি টিউব সেল, আর একটা কি হচ্ছে জনন কোষ তৈরি করছিল যাকে আমরা বলছি জেনারেটিভ সেল। তারপরে ওখানে কি হচ্ছে পরাগযোগের পরে তাহলে আমরা জানলাম যে পরাগরেণু কি করছে পরাগরেণুর গর্ভমুণ্ডে নিঃসৃত কিছু জলীয় মানে সিগমোটিক তরল কি করছে সেগুলো সংগ্রহ করে যে রেণুরন্ধ্র অর্থাৎ জার্ম স্পোর সৃষ্টি করে, এবং সেখান থেকে কি হচ্ছে যে গর্ভদণ্ড রয়েছে গর্ভদণ্ডের মধ্য দিয়ে কি হয় গর্ভাশয়ের দিকে অগ্রসর হতে থাকে। তো সেটা আমরা পড়েছিলাম। তারপরে দেখো যখন সেখানে কি হচ্ছে তাহলে পরাগরেণুর মধ্যে কি তৈরি হলো জনন কোষ এবং নালিকা কোষ তৈরি হচ্ছে। তারপরে কি হচ্ছে যে নালিকা কোষ তৈরি হওয়ার পরে সেটা কি হচ্ছে যে গর্ভদণ্ডের মধ্য দিয়ে অগ্রসর হতে থাকে। এরপরে যখন এগুলো কি করে
যে পুং গ্যামেটটি তখন কি হচ্ছে যে জনন কোষের মধ্যে যখন প্রবেশ করে পরবর্তীকালে যে নালিকা কোষটি ধীরে ধীরে ক্ষয়প্রাপ্ত হয়ে যাবে এবং আরেকটা যে কোষ রয়েছে অর্থাৎ জনন কোষ অর্থাৎ জেনারেটিভ সেলটা কি হবে, এই দেখো এই জেনারেটিভ সেলটা কি হবে, নালিকা কোষটা তো বা টিউব সেলটা তো ক্ষয়প্রাপ্ত হয়ে যাবে এবং এই যে জেনারেটিভ সেলটা কি করবে তখন দুটো পুং গ্যামেট সৃষ্টি করবে। তো সেই যে দুটো পুং গ্যামেট সৃষ্টি করলো সেই পুং গ্যামেটটি কি করবে, সেই দুটো পুং গ্যামেট একটা ডিম্বাণুর সাথে মিলিত হবে, আবার একটা পুং গ্যামেট নিউক্লিয়াসের সাথে মিলিত হবে, নির্মিত নিউক্লিয়াসের সাথে মিলিত হয়ে শস্য গঠন করবে। তো সেটা আমরা পরে দিন ইসেকে পড়বো। তো পরাগনালীর বৃদ্ধিতে এখানে এগুলোই লেখা রয়েছে যে যেখানে কি হচ্ছে অঙ্কুরোদ্গমের পরে কি হচ্ছে রেণুরন্ধ্রের মধ্য দিয়ে কি হয় নালীর আকারে গর্ভদণ্ডের মধ্য দিয়ে প্রবেশ করে এবং পরাগনালীর মধ্যে তাহলে কি থাকে দেখো পেকটিনেজ এবং কিছু আর্দ্র বিশ্লেষণকারী কিছু উৎসেচক থাকে, এনজাইমগুলো রয়েছে যেগুলো কি করে গর্ভদণ্ডে উৎপন্ন বোরন সুগার ইনিশিয়াল সুগার কমপ্লেক্সের সাহায্যে কি করে না এই যে পরাগনালী রয়েছে এই পরাগনালীর বৃদ্ধি পেতে সহায়তা করে। এর ফলে কি হচ্ছে যে গর্ভদণ্ডের মধ্য দিয়ে পরাগনালী কি হয় ডিম্বকের দিকে অগ্রসর হতে থাকে, অর্থাৎ এটা হলো একটা ডিম্বক, তো ডিম্বকের মধ্যে কি হচ্ছে পরাগনালী অগ্রসর হতে থাকে। নেক্সট আমরা পড়ব দ্বিনিষেক অর্থাৎ ডাবল ফার্টিলাইজেশন সম্পর্কে। তো দেখো দ্বিনিষেক বা ডাবল ফার্টিলাইজেশন জিনিসটা কি না, দ্বিনিষেক বা ডাবল ফার্টিলাইজেশনে কি হচ্ছে না দুবার নিষেক হচ্ছে, তাহলে এই যে নিষেক প্রক্রিয়া যেটা হচ্ছে সেটা কি হচ্ছে দুবার হচ্ছে এবং এর মধ্যে কি রয়েছে না দুটো পুং গ্যামেট রয়েছে, তাই এই প্রক্রিয়া দুবার হচ্ছে, এতে রয়েছে দুটো পুং গ্যামেট। এরপরে ফার্টিলাইজেশনে কি না ফিউশন অফ গ্যামেট, এখানে কার ফিউশন হচ্ছে না গ্যামেটের ফিউশন হচ্ছে, অর্থাৎ নিষেক কার হচ্ছে না গ্যামেটের হচ্ছে। তো প্রথমে দেখো যে প্রথমে এটা হচ্ছে একটা পুং গ্যামেট, তো পুং গ্যামেট কি হচ্ছে যখন ডিম্বাণু অর্থাৎ এক্সেলের সাথে মিলিত হচ্ছে তখন জাইগোট তৈরি করছে। তো এটা কি এক্সেল, এটা কি, তো এটা হচ্ছে হ্যাপ্লয়েড অর্থাৎ এন অ্যান্ড পুং গ্যামেটটাও হচ্ছে হ্যাপ্লয়েড এবং এক্সেলটাও হচ্ছে হ্যাপ্লয়েড, তাহলে দুটো হ্যাপ্লয়েড মিলে কি তৈরি করছে জাইগোট তৈরি করছে বা 2n তৈরি করছে, ডিপ্লয়েড সেল তৈরি করছে। তাহলে প্রথমে কি হলো যে পুং গ্যামেট আর ডিম্বাণু মিলে কি হচ্ছে ডিপ্লয়েড তৈরি করছে, ডিপ্লয়েড সেল বা জাইগোট তৈরি করছে। এই পদ্ধতিকে আমরা কি বলবো না এই পদ্ধতিকে আমরা বলবো সিনোগ্যামি। এই পদ্ধতিকে আমরা কি বলছি সিনোগ্যামি। নেক্সট আমরা চলে আসব তাহলে এখানে কি হলো জাইগোট তৈরি হলো বা ভ্রূণাণু তৈরি হলো। নেক্সট তাহলে আরো একটা যে পুং গ্যামেট রয়েছে, তাহলে প্রথম পুং গ্যামেটটা কি হচ্ছে এক্সেল এর সাথে মিলিত হয়ে জাইগোট বা ভ্রূণাণু তৈরি করছে। সেকেন্ড দেখো সেকেন্ড আর একটা যে পুং গ্যামেট রয়েছে অর্থাৎ এই পুং গ্যামেটটা কি করছে যে নির্মিত নিউক্লিয়াস যে রয়েছে সেই নির্মিত নিউক্লিয়াসের সঙ্গে ফার্টিলাইজেশনে অংশগ্রহণ করে অর্থাৎ ফিউজ করে কি তৈরি করছে না ট্রিপ্লয়েড শস্য, যাকে আমরা কি বলছি এন্ডোস্পার্ম। তাহলে ট্রিপ্লয়েড শস্য বা এন্ডোস্পার্ম তৈরি করছে আর একটা পুং গ্যামেট এর সঙ্গে কি হচ্ছে নির্মিত নিউক্লিয়াস মিলিত হচ্ছে। এই ট্রিপ্লয়েড শস্য এবং এই যে এই পদ্ধতি তিনটিকে আমরা কি বলছি, এর ফলে কি হচ্ছে যে নিউক্লিয়াসের মধ্যে নিউক্লিয়াস তিনটি পাওয়া গেছে, তাহলে একে আমরা কি বলবো ট্রিপল ফিউশন, একে আমরা কি বলবো বা একে আমরা কি বলতে পারি নিউক্লিয়াস ফিশনও বলতে পারি, যেখানে কি হচ্ছে দুটো পোলার নিউক্লিয়াসের কি হচ্ছে ফিউজ হচ্ছে। তো যেখানে আমরা কি পাবো একে আমরা পিইএনও বলতে পারি, অর্থাৎ প্রাইমারি এন্ডোপ্রাম স্পাম নিউক্লিয়াস তৈরি হচ্ছে, যেখানে দেখো দুটো যে আলাদা আলাদা ডিফারেন্ট
যে হ্যাপ্লয়েড থেকে সেগুলো কি হচ্ছে, পোলার নিউক্লিয়াস ফিউজ হচ্ছে। তো সেখানে কি তৈরি হচ্ছে, জাইগোট অর্থাৎ 2 ডিগ্রি নিউক্লিয়াসও আমরা বলতে পারি। তো এইভাবে এই নিষেক প্রক্রিয়াটা ঘটে থাকে, তো তাকে আমরা কি বলছি, ট্রিপল ফিউশন। তাহলে এটা আমরা থিওরির মাধ্যমে বোঝার চেষ্টা করবো। আমি তো দেখলাম কিভাবে হচ্ছে, যে প্রথমে কি হচ্ছে যে ডাবল ফার্টিলাইজেশনে তাহলে দুটো আহ, দু এই ফার্টিলাইজেশন দুবার করছে, কারণ দুটো মেল গ্যামেট রয়েছে। তো ফার্টিলাইজেশনে কি হচ্ছে, ফিউশন অফ গ্যামেটের গ্যামেট দুটোর ফিউশন হচ্ছে। তো প্রথমে কি পুং গ্যামেটের সঙ্গে এর এগ এগ সেলের কি হচ্ছে, ফিশনে কি হচ্ছে, জাইগোট তৈরি হচ্ছে। অর্থাৎ দুটো যে হ্যাপ্লয়েড থেকে, হ্যাপ্লয়েড সেল থেকে কি হচ্ছে, ডিপ্লয়েড সেল তৈরি হচ্ছে, তাকে আমরা প্রথমে বলবো সিনোগ্যামি। সেখানে তারপরে নেক্সট আরেকটা যে পুংগ্যামেট পড়ে রইলো, সেই পুংগ্যামেটটা নির্ণীত নিউক্লিয়াস অর্থাৎ পোলার নিউক্লিয়াস সঙ্গে ফিউজ করে কি গঠন করছে না, এন্ডোস্পার্ম অর্থাৎ ট্রিপ্লয়েড শস্য গঠন করছে। তো একে আমরা কি বলবো, ট্রিপল ফিউশন। তো নেক্সট আমরা থিওরির মাধ্যমে বোঝার চেষ্টা করব যে কিভাবে হচ্ছে। দেখো, তো নিষেকের সংজ্ঞা হিসাবে আমরা কি বলা যেতে পারে, একদম সিম্পল সিম্পল ওয়েতে। তো কি হচ্ছে যে একটা মেল গ্যামেট আর একটা পুংজনন কোষ এবং স্ত্রী জনন কোষের মিলনকে আমরা কি বলছি, ফার্টিলাইজেশন বা নিষেক। তো দেখো এটা কিভাবে হচ্ছে, প্রথমে কি হচ্ছে যে ডিম্বকের ভেতরে কি হয়, যে পরাগনালীর প্রবেশ ঘটে। তারপরে দেখো যখন ডিম্বকের মধ্যে কি হচ্ছে, তাহলে ছবি এঁকে যদি দেখানোর চেষ্টা করি। তো এটা একটা ডিম্ব, তো এটা গর্ভমুণ্ডর কাছ থেকে কি হচ্ছে, এটা পরাগনালী। তো এই পরাগনালীর মধ্যে এটা ধরো ডিম্বক, তো ডিম্বকের মধ্যে কি হচ্ছে, যে পরাগনালী সৃষ্টি হচ্ছে। তো এখানে কি হচ্ছে, পরাগনালী সৃষ্টি হওয়ার পরে কি হচ্ছে, পরাগযোগের পরে কি করছে, যে গর্ভমুণ্ড থেকে বিভিন্ন যে রস শোষণ করে কি হচ্ছে, পরাগ রেণুটি কি হয়, স্ফীত হতে থাকে। এবং পরাগ রেণুর মধ্যে কি হচ্ছে, যে দেখো পরাগ রেণু স্ফীত হওয়ার পরে কি হবে, যেটা বলেছিলাম যে কি হচ্ছে, একটা পরাগ নালীর সৃষ্টি হচ্ছে। তো সেই পরাগ নালীর অগ্রভাগে একটা টিউব নিউক্লিয়াস থাকবে, নালিকা নিউক্লিয়াস, এবং আহ, আর একটা যে আর একটা কি থাকবে, জেনারেটিভ সেল বা ক্ষুদ্রাকার জনন কোষও আমরা বলতে পারি। তো দেখো এখানে কি থাকবে, যে একটা নিউক্লিয়াস থাকবে অগ্রভাগে, আর দুটো থাকবে পুংগ্যামেট। তো কি হবে, নালিকা নিউক্লিয়াসটি পরে বিলুপ্ত হয়ে যাবে, এবং যেটা জনন কোষ অর্থাৎ জেনারেটিভ সেলটা ডিভাইড হয়ে কি হয়ে যাবে না, দুটো পুংগ্যামেট তৈরি করবে। তো সেটা আমরা পড়বো। তো কি হচ্ছে দেখো, দুটো পুংগ্যামেট এবং একটা নালিকা নিউক্লিয়াস কি হতে থাকে, দীর্ঘ হতে থাকে, এবং গর্ভমুণ্ড ও গর্ভদণ্ডের কলা ভেদ করে কি হচ্ছে, শেষে নাকি এটা ধরো গর্ভাশয়, তো গর্ভাশয়ের মধ্যে এটা প্রবেশ করছে ডিম্বক রন্ধ্রপথে। ঠিক আছে। তো প্রথমে কি হচ্ছে, যে দেখলে যে পরাগনালিকা সৃষ্টি হচ্ছে, এবং পরাগনালিকা সৃষ্টির জন্য কি হচ্ছে, একটা নালিকা নিউক্লিয়াস এবং দুটো পুংগ্যামেটের সৃষ্টি হয়। সেখানে কি হচ্ছে, যে পরাগনালীটি কি হয়, আবার দীর্ঘ হতে থাকে, বিভিন্ন ধরনের যে ইনিশিয়াল যে কমপ্লেক্স রয়েছে, তো সেই কেমিক্যাল কমপ্লেক্স গুলোর সাহায্যে কি হয়, পরাগ রেণুর বৃদ্ধি ঘটতে থাকে এবং পরাগনালী সৃষ্টি হতে থাকে। তার ফলে কি হচ্ছে, যে শেষে কি করে, যে পরাগনালী থেকে কি হয়, যে ওটা কি করে, যে গর্ভাশয়ের কাছে পৌঁছে পরাগনালীটি ডিম্বাশয়ের মধ্যে কি হচ্ছে, ডিম্বকের দিকে অগ্রসর হচ্ছে। নেক্সট দেখো, এবারে বিভিন্ন ভাবে যে পরাগনালী থেকে যে সৃষ্ট হয়েছে, এবারে পরাগনালী ডিম্বকের ভেতরে কি হয়, পরাগনালীর যে প্রবেশ সেটা বিভিন্ন ভাবে হতে পারে। একটা হতে পারে দেখো পেরোগ্যামি, মেসোগ্যামি এবং চ্যালাজোগ্যামি। পোরোগ্যামি পোরোগ্যামি কি, যখন দেখো ডিম্বক রন্ধ্রপথে যখন যাচ্ছে, ডিম্বক রন্ধ্রকে আমরা কি বলছি, মাইক্রোপাইল। তো মাইক্রোপাইল এর মধ্যে যখন কি হচ্ছে, যে পরাগনালী অর্থাৎ পোলেন টিউব যখন এভাবে প্রবেশ করে, যখন মাইক্রোপাইলের মধ্য দিয়ে পোলেন টিউব প্রবেশ করছে, তখন আমরা তাকে বলবো পোরোগ্যামি। দেখো এটা হচ্ছে একটা পোলেন টিউব অর্থাৎ পরাগ নালী।
তো এই পরাগনালী থেকে দেখো এটা হচ্ছে ডিম্বক রন্ধ্র বা মাইক্রোপাইলার পোল। তো ডিম্বক রন্ধ্রপথে যখন ডিম্বকের মধ্য দিয়ে প্রবেশ করছে, এটা হচ্ছে এগ এখানে রয়েছে। তো এখানে দুটো প্রতিবাদ কোষ সমষ্টি আর এগুলো থাকে। তো তো এগুলো বিভিন্ন ভাবে হতে পারে। ডিম্বক রন্ধ্রপথে যখন যাচ্ছে তাকে আমরা বলছি পোরোগ্যামি, যেমন লিলিতে আমরা দেখতে পাবো। এরপরে দেখো মেসোগ্যামি। তো মেসোগ্যামি কি? মেসো অর্থাৎ ত্বক, মানে পরাগনালী কি হচ্ছে ডিম্বক ত্বক, এটা হচ্ছে ডিম্বক ত্বক। সেই ডিম্বক ত্বক ভেদ করে যখন ডিম্বকে প্রবেশ করছে তাকে আমরা কি বলছি মেসোগ্যামি। সেই মেসোগ্যামি আমরা কুমড়ো গাছে দেখতে পাবো যে এইভাবে এরা ফার্টিলাইজেশন করে, যে কি হচ্ছে যে যেখানে ত্বক ভেদ করে কোনো পরাগনালী কি হচ্ছে ডিম্বক ত্বক ভেদ করে যখন ডিম্বকের কাছে যায় তখন আমরা তাকে বলছি মেসোগ্যামি। এরপরে আরো একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটা হলো চ্যালাজোগ্যামি। মানে চ্যালাজাস অর্থাৎ হচ্ছে ডিম্বক মূল। তো ডিম্বক দেখো ডিম্বক মূলের মধ্য দিয়ে, দেখো এটা হচ্ছে ডিম্বক মূল। তো ডিম্বক মূলের মধ্য দিয়ে যখন কি হচ্ছে না পরাগনালী কি করছে না ডিম্বকের মধ্যে প্রবেশ করছে, তো তাকে আমরা কি বলছি চ্যালাজোগ্যামি। তো এই তিন ভাবে কোনো পরাগনালী এই তিন ভাবে প্রবেশ করতে পারে ডিম্বকের মধ্যে। খুবই ইম্পর্টেন্ট এগুলো। নেক্সট আমরা চলে আসব যে কিভাবে এরপরে কিভাবে যাচ্ছে। অর্থাৎ দেখো প্রথমে কি হচ্ছে যে তো কোনো একটা ফুলের পরাগরেণু কি হচ্ছে কোন একটা ফুলের গর্ভমুণ্ডে এসে প্রতিস্থাপিত হলো। দেখো এখানে তিনটে পরাগরেণু দেখিয়েছি। এই পরাগরেণুর মধ্যে দেখো এই দুটো পরাগরেণু থেকেও তো হতে পারতো ফার্টিলাইজেশন, কিন্তু হচ্ছে না। হয়তো শুধুমাত্র কম্পেটেবল যে পোলেন রয়েছে অর্থাৎ সুসঙ্গত যে পরাগরেণু থেকেই শুধুমাত্র পরাগরেণু এসে প্রতিস্থাপিত হলে সেখান থেকে জার্মিনেশন অর্থাৎ অঙ্কুরোদ্গম সম্ভব হয় এবং সেখান থেকে কি হচ্ছে পরাগনালিকার বিস্তার ঘটে। তো এখানে দেখো এই যে পরাগরেণুটা, এই পরাগরেণু থেকেই শুধুমাত্র পরাগনালীর বিস্তার ঘটছে। তারপরে কি হচ্ছে রেণুটা কি করলো যে সেখান থেকে যে সমস্ত নিঃসৃত গর্ভমুণ্ডে যে বিভিন্ন ধরনের যে ইনিশিয়াল কমপ্লেক্স রয়েছে সেই কমপ্লেক্স গুলোকে শোষণ করছে এবং শোষণ করে স্ফীত হয়ে বড় হতে থাকছে। তারপরে কি হচ্ছে যে আস্তে আস্তে দেখো একটা পরাগ নালিকার সৃষ্টি করছে। এটা একটা পরাগ নালী। তো এই পরাগ নালীর সৃষ্টি করছে। পরাগ নালী সৃষ্টি করার পরে কি হচ্ছে যে পরাগনালী সৃষ্টি করলো, তারপরে সেখানে কি হলো যে আস্তে আস্তে একটা নালিকা নিউক্লিয়াস এবং দুটো পুং গ্যামেটের সৃষ্টি হচ্ছে। দেখো এটা হলো একটা নালিকা নিউক্লিয়াস এবং এটা হলো দুটো পুং গ্যামেট। এরপরে কি হচ্ছে না ওই যে পুং গ্যামেট এবং নালিকা নিউক্লিয়াসটি কি হয় পরপর দীর্ঘ হতে থাকে। তো ওগুলো যখন বড় হতে থাকে তো বড় হয়ে এরা কি করে যে বিভিন্ন এই যে আগে যে দেখালাম যে এই তিনটি পথে ডিম্বকের মধ্য দিয়ে আসতে পারে, নয় পোরোগ্যামি, মেসোগ্যামি অর্থাৎ চ্যালাজোগ্যামি অর্থাৎ ডিম্বক রন্ধ্রপথে যেতে পারে, ডিম্বক ত্বক ভেদ করে যেতে পারে অর্থাৎ আর একটা হলো ডিম্বক মূল ভেদ করে। এই তিন প্রকার ভাবে এরা কি করে ডিম্বকের কাছে পৌঁছতে পারে। তো এখানে যেখানে ডিম্বক রন্ধ্রপথে ভেদ করে পরাগ অর্থাৎ পরাগনালী পরাগরেণু কি করবে পরাগনালী সৃষ্টি করে ডিম্বক রন্ধ্র ভেদ করে ডিম্বকের মধ্যে প্রবেশ করে। তারপরে কি হচ্ছে না তখন কি হবে যে ভ্রূণস্থলিতে প্রবেশ করার পরে কি হচ্ছে যে পরাগনালীর যে অগ্রভাগের এই যে প্রাচীরটা কি হয় যে অর্থাৎ সেল ওয়ালটা যেটা থাকে সেটা কি হয়ে যায় বিদীর্ণ হয়ে যায়। এর ফলে দেখো পোলেন টিউব বা নালিকা নিউক্লিয়াস যেটা থাকবে সেটা পরপর অবলুপ্ত অর্থাৎ বিনষ্ট হয়ে যাবে এবং দুটো পুং গ্যামেট যেগুলো রয়েছে সেই পুং গ্যামেট দুটো কি করবে না একটা পুং গ্যামেট কি করবে যেটা দেখালাম আগে কি হবে এক্সেল এর সাথে মিলিত হয়ে জাইগোট বা ভ্রূণাণু তৈরি করবে। আর একটা নেক্সট যে পুং গ্যামেটটা থাকবে সেটা কি হবে যে নির্ণীত নিউক্লিয়াসের সাথে মিলিত হয়ে কি করবে না এন্ডোস্পার্ম অর্থাৎ ট্রিপ্লয়েড শস্য তৈরি করবে, যাকে আমরা কি বলছিলাম ট্রিপল ফিউশন। তো এইভাবে
এই ঘটনাকে আমরা কি বলবো, দ্বিনিষেক। যেখানে দেখো এটাকে আমরা কি বলছি, ডিম্বাশয়। এই সবুজ কালির যে অংশটা দেখিয়েছি এটাকে আমরা বলছি ডিম্বক, আর মাঝখানে রয়েছে ভ্রূণস্থলী। এগুলো তো জানো যে প্রতিবাদ কোষ সমষ্টি, এটা এক্সেল, এবং এই দুটো হচ্ছে সহকারী কোষ। এটা মাঝখানে কি রয়েছে, নির্ণীত নিউক্লিয়াস। এটা কি গর্ভদণ্ড, এটা কি পরাগনালী, আর এগুলো হচ্ছে পরাগরেণু। তো টোটাল এইভাবে হচ্ছে দ্বিনিষেক। তাহলে দেখো যদি আরেকবার ছোট্ট করে দেখে নেই থিওরিতে কি বলা আছে, যে যেখানে কি রয়েছে দেখো, গুপ্তবীজী উদ্ভিদের একটা অন্যতম বৈশিষ্ট্য কি না, দ্বিনিষেক। তো দ্বিনিষেক কিভাবে হচ্ছে না, ভ্রূণস্থলীতে দুটো পুংগ্যামেট একটি ডিম্বাণুর দিকে এবং অন্যটি কি হচ্ছে নির্ণীত নিউক্লিয়াসের দিকে অ্যামিবয়েড চলনের মাধ্যমে কি করছে, গমন করছে। অর্থাৎ ভ্রূণস্থলীতে নিক্ষিপ্ত হওয়ার পরে কি হচ্ছে, দুটো পুংগ্যামেট মধ্যে একটি পুংগ্যামেট ডিম্বাণুর সাথে মিলিত হচ্ছে। এর ফলে কি হচ্ছে, যে ফার্টিলাইজেশন বা নিষেক প্রক্রিয়া সম্পূর্ণ হচ্ছে, যাকে আমরা বলছি টু ফার্টিলাইজেশন। মানে প্রথমে কি হলো, তাহলে দুটি পুংগ্যামেটের মধ্যে যে যে মেল গ্যামেটটা এক্সেল এর সাথে অর্থাৎ ডিম্বাণুর সাথে মিলিত হচ্ছে তাকে আমরা বলছি ট্রু ফার্টিলাইজেশন বা প্রকৃত নিষেক। সেকেন্ডটা কি হচ্ছে, যে দেখো পুংগ্যামেট এবং ডিম্বাণুর এই যে নিষেক পদ্ধতিকে আমরা কি বলবো, সিনোগ্যামি। এবং এখানে যে জাইগোটটা সৃষ্টি হচ্ছে তাকে ওস্পোর বা ভ্রূণাণু, এটাকে ডিপ্লয়েড জাইগোট সৃষ্টি হচ্ছে অর্থাৎ 2n। ভ্রূণস্থলীতে উপস্থিত অপর একটি পুংগ্যামেট কার সাথে মিলিত হচ্ছে না, নির্ণীত নিউক্লিয়াসের সাথে মিলিত হয়। নির্ণীত নিউক্লিয়াসের সাথে মিলিত হয়ে কি সৃষ্টি করে না, এন্ডোস্পার্ম সৃষ্টি করে। এই পদ্ধতিতে কি হচ্ছে দেখো, তিনটি নিউক্লিয়াসের যে মিলন ঘটে তাকে আমরা কি বলছি, ট্রিপল ফিউশন। তো এইভাবে হচ্ছে কি তৈরি হচ্ছে কি, ট্রিপল ফিউশন। এবং এই দুটি ঘটনাকে আমরা কি বলবো, দ্বিনিষেক বা ডাবল ফার্টিলাইজেশন। এবারে তোমাদের কাছে ব্যাপারটা নিশ্চয়ই ক্লিয়ার হয়েছে যে কিভাবে হচ্ছে না, ফার্স্টে দুটো নিউক্লিয়াস দুটো পুংগ্যামেট সৃষ্টি হচ্ছে, একটা কার সাথে মিলিত হচ্ছে না, ডিম্বাণুর সাথে বা এক্সেল এর সাথে মিলিত হচ্ছে, তাকে আমরা কি বলছি, টু ফার্টিলাইজেশন। এবং নেক্সট বার আবার দ্বিতীয়বারে কি হচ্ছে, আরো একটা পুংগ্যামেট যেটা কি নির্ণীত নিউক্লিয়াসের সাথে মিলিত হয়ে ট্রিপল ফিউশন বা এন্ডোস্পার্ম তৈরি করে। তো এই ঘটনা দুটো দুইবার হয়, তার জন্য আমরা কে বলবো, ট্রিপল ফিউশন। তো আশা করি ব্যাপারটা তোমাদের কাছে পুরো জলের মতো ক্লিয়ার হয়ে গেল। এরপরে আমাদের টপিক হচ্ছে শস্যের পরিস্ফুরণ বা ডেভেলপমেন্ট অফ এন্ডোস্পার্ম। তাহলে আমরা জানি যে গুপ্তবীজী যে সপুষ্পক উদ্ভিদ রয়েছে সেখানে কি হচ্ছে, ডিপ্লয়েড অর্থাৎ 2n বা জাইগোট এবং ট্রিপ্লয়েড এবং শস্য নিউক্লিয়াস সৃষ্টি হচ্ছে। তো এই শস্য নিউক্লিয়াস গুলো পরে কি হচ্ছে, ভ্রূণটি যখন বীজে পরিণত হচ্ছে, তো গুপ্তবীজী উদ্ভিদের ক্ষেত্রে ভ্রূণ আর শস্যের পরিস্ফুরণ ঘটে। তো দেখো শস্যের পরিস্ফুরণে কি হচ্ছে, যে দ্বিনিষেকের পরবর্তীকালে পরিস্ফুরণকালে কি হয়, গুপ্তবীজী উদ্ভিদের যে ডিম্বাশয় রয়েছে সেখান থেকে কি হচ্ছে, ট্রিপ্লয়েড শস্য কি হয়, নিউক্লিয়াসটি বিভিন্ন ধাপে রূপান্তরিত হয়ে শস্য তৈরি করে। দেখো এরপরে কি হচ্ছে, গুপ্তবীজী যে উদ্ভিদের নির্ণীত নিউক্লিয়াস অর্থাৎ 2n নির্ণীত নিউক্লিয়াস এর সঙ্গে কি হচ্ছে, পুংগ্যামেটের যে মিলনের ফলে আমরা জানি যে শস্য নিউক্লিয়াস তৈরি হচ্ছে। এগুলো বিভাজিত হয়ে চারপাশে ভ্রূণের চারপাশে যে কলা গঠন করে এবং যেটা কি করে, ভ্রূণকে যে পুষ্টি প্রদান করে তাকে আমরা কি বলবো, শস্য। তাহলে দেখো নির্ণীত নিউক্লিয়াস 2n এর সঙ্গে যখন পুংগ্যামেট মিলিত হচ্ছে সেভাবে কি তৈরি হচ্ছে, শস্য নিউক্লিয়াস। অর্থাৎ 2n এর সঙ্গে কি মিলিত হচ্ছে, পুংগ্যামেট মিলিত হয়ে কি সৃষ্টি করছে, 3n সৃষ্টি করছে। তো তাকে আমরা কি বলছি, শস্য। এরপরে দেখো শস্যকে আমরা তিন ভাগে ভাগ করব, নিউক্লিয়ার শস্য, সেলুলার শস্য আর হ্যালোবিয়াল শস্য। এই নিউক্লিয়ার শস্য কি হচ্ছে, ট্রিপ্লয়েড যে ক্রোমোজোম বিশিষ্ট শস্যগুলো কি হয়, অসংখ্য প্রথমে কি করে, প্রাইমারি এন্ডোস্পার্ম অর্থাৎ একে আমরা কি বলছি, পিইএন প্রাইমারি এন্ডোস্পার্ম নিউক্লিয়াস গঠন করতে থাকে। তো এই নিউক্লিয়াস গুলো
যখন গঠন করে তখন কোষের মধ্যে এই নিউক্লিয়াস পরপর কি হয়, বিভাজিত হতে থাকে এবং এদের মধ্যে কোনো কোষ প্রাচীর দেখতে পাবে না। তো এগুলো কি হয়, বিভাজনের পরে এগুলো কি হচ্ছে দেখো, ভ্রূণস্থলীর দিকে, পরিধির দিকে বিন্যস্ত হতে দেখা যায়। তারপরে দেখো এগুলোকে কি হয়, যে নিউক্লিয়াস গুলি তখন কি হচ্ছে দেখো, এটা হচ্ছে কি ডিম্বগ্রন্থ, সেই ডিম্বগ্রন্থের দিকে এই নিউক্লিয়াস গুলি দেখতে পাবে যে বিন্যস্ত হয়ে আছে। তো তখন কি হয় যে ভ্রূণস্থলীর নিচের দিকে মধ্যে কি রয়েছে, যে কোষপ্রাচীর সৃষ্টি হয়েছে, অর্থাৎ ফ্রি নিউক্লিয়ার এখানে দেখতে পাচ্ছ যে এইভাবে নিউক্লিয়ার এন্ডোস্পার্ম গঠিত হয়েছে। সেকেন্ডে আমরা চলে আসি যে সেলুলার শস্য, অর্থাৎ সেলুলার এন্ডোস্পার্মের মধ্যে কি হচ্ছে, যে নিউক্লিয়াসের বিভাজনের ফলে আমরা দেখতে পাবো যে কোষ প্রাচীর গঠিত হতে থাকে। এই কোষ প্রাচীরে কি হচ্ছে, যে নিউক্লিয়াসের বিভাজন হচ্ছে, যতবার নিউক্লিয়াসের আমরা বিভাজন দেখতে পাবো ততগুলো আমরা কি দেখতে পাবো, যে সেল ওয়াল বা কোষ প্রাচীর দেখতে পাবো। তো এগুলো কি, এগুলো হচ্ছে অনেকগুলো কোষ প্রাচীর গুলোকে আমরা কি বলবো, এগুলো শস্যর মতো হতে থাকে এবং কোষ প্রাচীর গুলো কি হচ্ছে তির্যক বরাবর মানে তির্যক বরাবর এগুলোকে দেখতে পাবে এবং এগুলো, এই কোষগুলো কি হচ্ছে যে নির্দিষ্টভাবে মানে অনির্দিষ্টভাবে এগুলোকে বিন্যস্ত দেখা যায়। এবারে থার্ড আসবো যে হ্যালোবিয়াল শস্যে। হ্যালোবিয়াল শস্যে কি হচ্ছে, যে এই এখানে কি হয়, যে সেলুলার আর নিউক্লিয়ার যে শস্যের যে যে মধ্যবর্তী যে পদ্ধতিকে, তাকে আমরা কি বলবো, হ্যালোবিয়াল শস্য। তো এখানে কি হচ্ছে, নিউক্লিয়াসটি দেখো বিভাজনের সাথে সাথে একটা সেল ওয়াল সৃষ্টি করে, যেখানে দুটো কোষ সৃষ্টি হয়। সেই যে কোষগুলো কি থাকে, একটা থাকে বৃহদাকার কোষ যেটা মাইক্রোপাইল অর্থাৎ ডিম্বগ্রন্থের দিকে থাকে, এবং ক্ষুদ্র যে কোষটা থাকবে সেটা কোথায় অবস্থান করবে না, ডিম্বক মূলে অর্থাৎ চ্যালাজেল চেম্বারের এখানে দেখো অবস্থান করতে থাকে। আর একটা হচ্ছে মাইক্রোপাইল, মানে একটা হচ্ছে ডিম্বক রন্ধ্রের দিকে এবং একটা ডিম্বক মূলের দিকে অবস্থান করে। এবং দেখো এগুলো যখন বিভাজিত হয়ে বিভিন্ন ধরনের ফ্রি নিউক্লিয়াই বা মুক্ত নিউক্লিয়াস সৃষ্টি করতে থাকে। তো বারবার এই ধরনের বিভাজন ঘটতে থাকে এবং এই ধরনের বিভাজনে কি প্রথমে কি হচ্ছে, বিভাজন হচ্ছে সেলুলার প্রকৃতির হয়। সেকেন্ড যে বিভাজনটা, যেটা আমরা দেখবো, সেটা কি হচ্ছে, যে প্রথমে নিউক্লিয়ার বিভাজন, তারপরে কি হচ্ছে সেলুলার বিভাজন আমরা দেখতে পাবো। এইভাবে এই বিভাজন পদ্ধতিতে আমরা শস্য উৎপাদন হতে, এখানে শস্য উৎপাদন হতে থাকে। সাধারণত হেলোবিয়াল বর্গের যে একবীজপত্রী যে গাছগুলো রয়েছে, উদ্ভিদ রয়েছে, সেই উদ্ভিদে এই ধরনের শস্য বিন্যস্ত হয়। তো এটা সিম্পল কিছুই না, যে কিভাবে বিভাজন হচ্ছে তো নিউক্লিয়ার শস্যতে। আর এখানে কি ফ্রি নিউক্লিয়াই তৈরি হচ্ছে, যেখানে দেখো ফ্রি নিউক্লিয়াই তৈরি হওয়ার মাধ্যমে এর বিভাজন হতে থাকে। একটা হচ্ছে মাইক্রোপাইল চেম্বারে থাকে আর একটা হচ্ছে চ্যালাজা অর্থাৎ ডিম্বক মূলে অবস্থান করে ফ্রি নিউক্লিয়াস সৃষ্টি হচ্ছে, এবং সেল ওয়াল অর্থাৎ কোষ প্রাচীরের ফর্মেশন হওয়ার পরে এখানে কি সৃষ্টি হচ্ছে না, এন্ডোস্পার্ম মানে শস্য তৈরি হচ্ছে। নেক্সট আমরা একটু দেখে নেব যে নিউক্লিয়ার টাইপ শস্য কোনগুলো। একটা কি হয়, কোষ প্রাচীরের গঠন হতে থাকে, দেখো নিউক্লিয়াসের বিভাজনের ফলে কি হয়, যে এটা ইম্পর্টেন্ট রয়েছে, যে কি হচ্ছে কোষ প্রাচীরের সঙ্গে গঠিত হয় না। নেক্সট সেলুলার টাইপ শস্যতে কি হচ্ছে, নিউক্লিয়াসের বিভাজনের সাহায্যে আমরা এখনই পড়লাম কোষ প্রাচীর গঠিত হতে থাকে। এবং এখানে দেখো হ্যালোবিয়াল শস্যতে প্রথমেই কি হয়, কোষ প্রাচীরের বিভাজন ঘটে, অর্থাৎ সেল ওয়াল নিউক্লিয়াস শস্যতে নেই এবং সেলুলার এবং হ্যালোবিয়াল শস্যতে প্রেজেন্ট থাকে। তারপরে বিভিন্ন যে প্রকোষ্ঠ আমরা যে দেখলাম, যে এখানে কি রয়েছে, একটি মাত্র প্রকোষ্ঠ রয়েছে, এখানে কি একাধিক প্রকোষ্ঠ দেখতে পাবে হ্যালো সেলুলার শস্যতে এবং ভ্রূণস্থলীতে। আর এখানে কি রয়েছে, দুটি প্রকোষ্ঠ দেখতে পাবে। বিভাজন কিরকম হয় না, মুক্ত পদ্ধতিতে এদের বিভাজন ঘটতে থাকে, অসংখ্য নিউক্লিয়াস গঠন করে। এবং সেলুলার টাইপ শস্যতে আমরা কি দেখবো, যে কোষ প্রাচীর যখন গঠিত হচ্ছে তখন কি হয়, যে প্রকোষ্ঠে একাধিক নিউক্লিয়াস দেখতে পাবো। এবং দেখো এটা কি হ্যালোবিয়ালে আমরা দেখলাম যে মাইক্রোপাইল অর্থাৎ ডিম্বগ্রন্থের দিকে প্রকোষ্ঠ থাকে এবং সেখানেই কি হচ্ছে বিভাজিত হয়। তো এগুলো প্রথমে যদি তোমরা যদি প্রথমে ওই
এটা দেখো স্ট্রাকচার বা ডায়াগ্রাম গুলো দেখো সেই ডায়াগ্রামের মতোই হচ্ছে, তো ডায়াগ্রাম গুলো একটু দেখে বা খাতায় প্র্যাকটিস করলেই তোমরা বুঝতে পারবে যে কিভাবে হচ্ছে। যেমন নিউক্লিয়ার টাইপ শস্য আমরা কি দেখতে পাবো, আম গাছে দেখতে পাবো, আর সেলুলার কোথায় দেখতে পাবো, দোপাটিতে। আর এখানে হ্যালোবিয়াল শস্য আমরা জানকাস এসপি নামে এক ধরনের উদ্ভিদে দেখতে পাবো। এরপরে দেখো আমাদের যে নেক্সট টপিক হচ্ছে অ্যাপোমিক্সিস। তো অ্যাপোমিক্সিস এটা কোথা থেকে আসছে, কিছু বিশেষ ধরনের জনন পদ্ধতি আছে। আমরা তো জানি যে উদ্ভিদ মূলত সেক্সুয়াল রিপ্রোডাকশন, ভেজিটেটিভ রিপ্রোডাকশন, এছাড়াও কিছু ধরনের যে রিপ্রোডাকশনের প্রক্রিয়া রয়েছে সেগুলোর মধ্যে অন্যতম হচ্ছে অ্যাপোমিক্সিস। অ্যাপোমিক্সিস কি না, অ্যাপোমিক্সিস গ্রিক শব্দ থেকে উদ্ভূত হয়েছে। অ্যাপো কথার অর্থ হচ্ছে বিনা বা উইদাউট, মিক্সিস মানে হচ্ছে ম্যারেজ। তাহলে কি হচ্ছে, নিষেক ব্যতি রেখে কি হয় যে অঙ্গজ জনন বা এসেক্সুয়ালি স্পোরোফাইটিক কোষ থেকে যখন কি হচ্ছে ভ্রূণ সহ বীজের কিছু উৎপত্তি ঘটে, তাকে আমরা কি বলবো, উদ্ভিদের এই ধরনের যে জনন পদ্ধতিকে আমরা কি বলছি, যে অ্যাপোমিক্সিস। যেখানে কি হচ্ছে যে তাহলে নিষেক হয় না, নিষেক ছাড়াই কি হয়, ভ্রূণ সহ বীজের উৎপত্তি ঘটে। তো এইভাবেই রিপ্রোডাকশন দেখা যায়। তো অ্যাপোমিক্সিসের গুরুত্ব কি না, এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে যে বৈশিষ্ট্যগুলো অর্থাৎ জেনেটিক যে ক্যারেক্টারিস্টিক সেগুলো বজায় থাকে, এবং হাইব্রিডাইজেশন বা সংকরায়নের মাধ্যমে এখানে কি হচ্ছে যে নতুন ধরনের প্রজাতি সৃষ্টিতে সহায়তা করে। তা এই যে ধরনের জীবকে আমরা কি বলবো, অ্যাপোমিক্টিক জীব, এবং এই উদ্ভিদ যেখানে তৈরি হচ্ছে তাকে আমরা বলবো অ্যাপোমিক্ট। এরপরে বিভিন্ন ভাবে হতে পারে। এরপরে আমরা নেক্সট চলে আসব পার্থেনোকার্পি। পার্থেনোকার্পিতেও ঠিক একই রকম। দেখো পার্থেনোকার্পিতে কি হচ্ছে যে নিষেক ছাড়াই কি হচ্ছে না ডিম্বাশয়ে ফলে রূপান্তর হচ্ছে, তাকে আমরা কি বলছি, অর্থাৎ বীজহীন ফলকে অনেক সময় তোমাদের এমসিকিউ হিসাবে আসতে পারে, বীজহীন ফল গঠনকে আমরা কি বলবো, পার্থেনোকার্পি। যেখানে কি হচ্ছে পরাগযোগ ও নিষেক ছাড়া কি হচ্ছে যে গুপ্তবীজী উদ্ভিদের যে ডিম্বাশয় রয়েছে সেই ডিম্বাশয় থেকে যে ফল উৎপাদন যে পদ্ধতিকে আমরা কি বলছি, পার্থেনোকার্পি। সেই পার্থেনোকার্পির গুরুত্বগুলো দেখে নিই, যে এই ধরনের ফলে কি হচ্ছে যে ভোজ্য অংশ স্বাভাবিক ফলের থেকে বেশি থাকে। তাহলে এটা একটা, এই প্রসেসটার মাধ্যমে কি হচ্ছে যে এই পার্থেনোকার্পির ফলে আমরা তো জানলাম যে ডিম্বাশয় থেকে ফল উৎপাদন হচ্ছে, কোনো পরাগযোগ পলিনেশন বা ফার্টিলাইজেশন লাগছে না। তো এখানে কি হচ্ছে, তাছাড়াও এখানে জ্যাম, জেলি, বিভিন্ন ফলের রস এগুলো তৈরি করা যায়। তো এই প্রসেসটাকে কাজে লাগিয়ে আমরা এগুলো তৈরি করতে পারি। এরপরে আমরা পড়বো অপুংজনী বা পার্থেনোজেনেসিস। তো পার্থেনোকার্পির পরের টপিক হচ্ছে পার্থেনোজেনেসিস। তাও যদি পার্থেনোকার্পিতে দেখা যায় যে পার্থেনোকার্পি আমরা করব কেন, তো পার্থেনোকার্পির ফলে যে বিভিন্ন ধরনের যে উদ্দীপক বা সাইটোকাইনিন বা বীজহীন ফল এভাবে সৃষ্টি হচ্ছে, জিবেরেলিন প্রয়োগ করে কি হচ্ছে যে বিভিন্ন ধরনের যে আপেল, টমেটো, নাশপাতি এগুলোতেও বীজহীন ফল আমরা দেখতে পাবো। এছাড়াও বিভিন্ন হরমোন যেমন অক্সিন প্রয়োগ করে আমরা কি ডুমুর, তামাক, টমেটো, ব্ল্যাকবেরিতেও বীজহীন আমরা ফল দেখতে পাবো। বিভিন্ন ধরনের পার্থেনোকার্পি করা হয়, যেমন তোমরা জানবে যে প্রাকৃতিক ভাবে করা হচ্ছে, তারপরে জেনেটিক পার্থেনোকপি করা, যেখানে হচ্ছে হাইব্রিডাইজেশন বা মিউটেশনের কারণে জিনকে কাজে লাগিয়ে কি করা হয়, বিভিন্ন ধরনের ফল উৎপাদন করা হচ্ছে, যেমন কলা, আঙ্গুর, এই সমস্ত জায়গায় দেখতে পাবে। এছাড়াও যে শীত প্রধান অঞ্চলে এইগুলো খুব কাজে লাগে, যে বীজহীন ফল সৃষ্টি করে তৈরি করা হচ্ছে। তো এর যে প্রসার অর্থাৎ পার্থেনোকার্পির যে প্রসার খুব দ্রুত হারে বাড়ছে।
নেক্সট আমরা কি চলে আসবো, নেক্সট আমরা চলে আসবো অপুংজনি। তো অপুংজনি হচ্ছে পার্থেনোজেনেসিস। তো অপুংজনিতে কি হচ্ছে, পার্থেনোজেনেসিস অর্থাৎ পার্থেজেনাস অর্থাৎ তো এখানে কি হচ্ছে ভার্জিন অর্থাৎ জেনাস এবং প্রোডাক্ট উৎপন্ন হচ্ছে, মানে যেখানে নিষেক ছাড়া অর্থাৎ পুংজনকোষ এবং স্ত্রী মাতৃকোষ বা ডিম্বাণু পরিস্ফুরণের মাধ্যমে অপত্য সৃষ্টি হওয়ার পদ্ধতিকে আমরা কি বলছি, অপুংজনি বা পার্থেনোজেনেসিস। এই পদ্ধতিতে কি হচ্ছে, ক্রোমোজোমের এখানে দেখো ক্রোমোজোমের প্রকৃতি আমরা এমনিতে পার্থেনোজেনেস কি জননের রিপ্রোডাকশন অনুযায়ী দুই ভাগে ভাগ করব, যেটা হচ্ছে ন্যাচারাল পার্থেনোজেনেসিস আর একটা হচ্ছে আর্টিফিশিয়াল। তো আমরা বেসিক্যালি জানবো যে ন্যাচারাল মানে কোন রকম যে প্রভাবক গুলো বাইরের সেগুলো ছাড়াই যখন ডিম্বাণুর পরিস্ফুরণ হবে তাকে আমরা বলছি ন্যাচারাল পার্থেনোজেনেসিস। যেমন আমরা দেখতে পাবো স্পাইরোগাইরা, মিউকর, পিঁপড়ে, বোলতাতে দেখতে পাবো। তো আর যেটা আর্টিফিশিয়াল ভাবে যে বিভিন্ন ধরনের প্রভাব, যেমন ইউভি রে রয়েছে, হিট রয়েছে বা কিছু কেমিক্যালস রয়েছে, সেগুলো দিয়ে যখন অনিষিক্ত ডিম্বাণুকে কি করছে, ভ্রূণের সৃষ্টি করা হচ্ছে, তাকে আমরা কি বলবো, আর্টিফিশিয়াল। তো সেখান থেকে বিভিন্ন ধরনের অঙ্গুরিমাল, কণ্টকত্বক বা পক্ষী প্রাণীদের এই ধরনের পার্থেনোজেনেসিস আমরা দেখতে পাবো। এরপরে নেক্সট যেটা ইম্পর্টেন্ট সেটা কি, ক্রোমোজোমের প্রকৃতি অনুসারে দুই ভাগে ভাগ করা হচ্ছে। একটা হলো হ্যাপ্লয়েড অপুংজনি, আর একটা হলো ডিপ্লয়েড অপুংজনি। হ্যাপ্লয়েড মানে তো জানো যে এন সংখ্যক। তো জেনারেটিভ অ্যাপোস্পোরির মাধ্যমে উৎপন্ন কি হচ্ছে, ভ্রূণস্থলীর যে হ্যাপ্লয়েড ডিম্বাণু অর্থাৎ এন সেল থেকে কি হচ্ছে, নিষেক ছাড়াই মানে কোন রকম ফার্টিলাইজেশন হচ্ছে না, শুধুমাত্র কি হচ্ছে হ্যাপ্লয়েড ডিম্বাণু থেকে ভ্রূণ সৃষ্টি হচ্ছে, তাকে আমরা কি বলছি, হ্যাপ্লয়েড অপুংজনি। হ্যাপ্লয়েড অপুংজনির সব থেকে ভালো উদাহরণ হচ্ছে বোলতা। বোলতা, মৌমাছি, কাকমাছিতে আমরা এই হ্যাপ্লয়েড অপুংজনি দেখতে পাবো, যেটা তোমাদের এমসিকিউতেও আসতে পারে যে হ্যাপ্লয়েড অপুংজনি কাদের মধ্যে দেখা যায়। তো যেখানে কি হচ্ছে, অ্যাপোস্পোরিন মাধ্যমে কি হচ্ছে যে হ্যাপ্লয়েড ডিম্বাণু থেকেই নিষেক ছাড়া ভ্রূণ সৃষ্টি হয়। ডিপ্লয়েড অপুংজনি কি না, সোমাটিক অ্যাপোস্পোরি থেকে কি হচ্ছে, দেখো ভ্রূণস্থলীর যে ডিপ্লয়েড যে ডিম্বাণু রয়েছে, টুয়েন নিষেক ছাড়া কি হচ্ছে ভ্রূণ সৃষ্টি হয়, তাকে আমরা কি বলছি, ডিপ্লয়েড অপুংজনি। তো এই ছিল মোটামুটি অপুংজনি। তো নেক্সট আমরা চলে আসবো অপুংজনির সুবিধা এবং অসুবিধা। তো অপুংজনি দেখো কিছু সুবিধা রয়েছে, যেমন জেনেটিক আকৃতিগত ভাবে কি এগুলো কি মাতৃদেহের প্রায় সদৃশ্য অপত্য বা জীব সৃষ্টি করে, যাদের ফলে কি হয়, বিশুদ্ধতা বজায় থাকে, জনন কোষের অপচয় হয় না। এছাড়াও দেখো নেক্সট কি বলেছে, অনিষিক্ত যে ডিম্বাণু রয়েছে সেখান থেকে কি হচ্ছে, সরাসরি পূর্ণাঙ্গ জীব সৃষ্টি হচ্ছে, নিষেকের কোনো ফার্টিলাইজেশন এখানে লাগছে না, শুধুমাত্র যে আবার অনিষিক্ত ডিম্বাণু থেকেই কি হচ্ছে, জীব সৃষ্টি হচ্ছে। এটা কি একটা সরল পদ্ধতি, এটা বেশি কমপ্লেক্সিটি নয় এই প্রসেসগুলোতে। এছাড়া কৃত্রিম ভাবে অপত্য সৃষ্টি করা সম্ভব হয়েছে। তো এই ছিল সুবিধা, যেগুলো অপুংজনি বা পার্থেনোজেনেসিসের সুবিধা। এরপরে কিছু অসুবিধা দেখে নেব, বা প্রকরণ বা ভ্যারিয়েশন নিয়ে কি হচ্ছে, যে নিউ কিছু ফিচার সৃষ্টি হচ্ছে না বা ক্যারেক্টারিস্টিক্স আমরা পাবো না, যেগুলো কি হচ্ছে প্রাকৃতিক পরিবেশের পরিবর্তন হলে, মানে ধরো ওয়েদার, টেম্পারেচার, এই যে চেঞ্জেস হলে কি হচ্ছে, সেই অপত্য জীবগুলো, অফস্প্রিং গুলো কি করে, যে পরিবেশের সাথে মানিয়ে নিতে পারে না, অর্থাৎ তাদের যে জেনেটিক্যালি কোনো রকম নতুন না ক্যারেক্টারিস্টিক্স পেলে তারা কিভাবে পরিবেশের সাথে মানিয়ে নিতে পারবে না। তো এই ছিল অপুংজনির কিছু অসুবিধা। যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ক্লাস।